জাতীয় নাগরিক পার্টি এনসিপি কর্তৃক আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনের শুরুতেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি এই বঙ্গীয় বদ্বীপের সেই সমস্ত বীর যোদ্ধাদের যারা যুগের পরিক্রমায় জীবন দিয়ে সংগ্রাম করে আমাদের এক স্বাধীন দেশ স্বাধীন ভূমি আমাদের উপহার দিয়েছে। একাত্তরের মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন, জীবন দিয়েছেন, আমরা তাদেরকে সশস্ত্র চিত্তে স্মরণ করছি। 24 জুলাই বিপ্লবের বীর সেনানীদের যারা জীবন দিয়েছেন এবং যারা এখনো আহত হয়ে হাসপাতালগুলোতে কাতরাচ্ছেন। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির আত্মপ্রকাশের পর সপ্তাহান্তে আজ এক সাধারণ সভায় মিলিত হয়েছিলাম। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্যগণ আজকের এই সাধারণ সভায় উপস্থিত ছিলেন। সাধারণ সভায় আমরা জাতীয় নাগরিক পার্টির সামনের দিনের কিছু কর্মসূচি নির্ধারণ করেছি। সে কর্মসূচিগুলো হচ্ছে, প্রথম কর্মসূচি হিসেবে 24 জুলাই আগস্ট যারা শহীদ হয়েছেন তাদের পরিবার এবং যারা আহত হয়েছেন তাদের সম্মানার্থে আগামী 10 মার্চ রোজ সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। আমরা সারা দেশের সকল শহীদ পরিবার এবং আহত ভাই বোনদের 10 তারিখের ইফতার কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি। দ্বিতীয় কর্মসূচি হিসেবে আগামী 11 মার্চ রোজ মঙ্গলবার বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক দল, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, ব্যবসায়ী এবং বিশিষ্ট ব্যক্তিদের সম্মানার্থে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে একটি ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। উক্ত ইফতার পার্টিতে জাতীয় নাগরিক পার্টি এবং অন্যান্য রাজনৈতিক দলের সদস্যবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ীগণ উপস্থিত থাকবেন বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি আগের সময়গুলোতে সারা দেশে নারীর উপরে সহিংসতার নানা ধরনের ঘটনাগুলো ঘটছে, সেই বিষয়ে এবং সামগ্রিক অন্যান্য সব বিষয়ে বক্তব্য প্রদান করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্মানিত আহ্বায়ক জনাব নাহিদ ইসলামকে। আসসালামু আলাইকুম। নাগরিক পার্টির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে এবং আজকের সভায় জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সাম্প্রতিক সময়ে চলমান যে নারীর প্রতি সহিংসতা ঘটছে, দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের মতো ঘটনা ঘটছে, কিডন্যাপিংয়ের মতো ঘটনা ঘটছে, আমরা সেই সকল ঘটনার নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং নাগরিক পার্টির পক্ষ থেকে এনসিপির পক্ষ থেকে আমরা উদ্বেগ প্রকাশ করছি। অন্তর্বর্তী সরকারের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি জনপরিসরে যাতে নারী নিরাপত্তা নিশ্চিত করা হয়, সেজন্য সরকার যাতে কঠোর অবস্থান গ্রহণ করে নারী নিপীড়নকারীদের যাতে দ্রুত সময়ের মধ্যে যথাযথ বিচারের আওতায় আনা হয়। আরেকটি বিষয় হচ্ছে, আপনারা দেখেছেন গতকাল রয়টার্সের ইন্টারভিউ, সেটা নিয়ে হয়তো অনেক প্রশ্ন আপনাদের আছে, সেটা হয়তো আমরা প্রশ্নোত্তরের সময় জানবো। সেখানে কিছু স্পোর্ট হয়েছে, প্রতিবাদ হয়েছে। যেমন আমি বলেছিলাম যে আমাদের আর্থিক বিষয়ে আসলে সমাজের যারা সচ্ছল মানুষ, আমাদের যারা সচ্ছল সদস্য এবং শুভাকাঙ্ক্ষীরা রয়েছে, তারা মূলত আমাদেরকে সহযোগিতা করে এবং আমরা একটা ক্রাউড ফান্ডিং এর দিকে যাচ্ছি, অনলাইন এবং অফলাইন কেন্দ্রিক। এই ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে আমরা আমাদের কার্যালয় স্থাপন সহ আমরা ইলেকশন যে ফান্ড সেটা রেইজ করবো।
সেটার একটা ভুল অনুবাদ দেশের বিভিন্ন গণমাধ্যমে আসলে এসেছে, যেটা সংশোধনের জন্য আমার অনুরোধ থাকবে। দ্বিতীয়ত, বর্তমান পরিস্থিতি সম্পর্কে বলেছি যে এবছর নির্বাচন করা সম্ভব নয়, আমি এই কথাটা বলি নাই। আমি বলেছিলাম যে এখন দেশের যে আইন শৃঙ্খলার পরিস্থিতি, সেই পরিস্থিতিটা পুলিশ যেরকম নাজুক অবস্থায় আছে, এরকম নাজুক অবস্থায় নির্বাচন করাটা অনেক বেশি কঠিন হবে এবং এই পুলিশ প্রশাসনের কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন করার অভিজ্ঞতা দীর্ঘদিনের নেই, তাদের সক্ষমতা পরীক্ষা হয় না দীর্ঘদিন ধরে। এই জায়গা থেকে আমি বলেছি যে আমাদেরকে অবশ্যই নির্বাচনের আগে এই যে পুলিশিং ব্যবস্থা আছে, আইন শৃঙ্খলার যে পরিস্থিতি আছে, সেটাকে অবশ্যই উন্নত করতে হবে এবং সেটার জন্য সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলো যারা রয়েছে, বিভিন্ন সামাজিক শক্তি যারা রয়েছে, তাদেরকেও এগিয়ে আসতে হবে এবং সহযোগিতা করতে হবে। এবং নির্বাচন যে কোনো সময়ের জন্য, মানে নির্বাচনের জন্য নাগরিক পার্টি তার মানসিকতা এবং প্রস্তুতি রয়েছে এবং আমরা নির্বাচন সামনে বলেছি যে আমরা আমাদের জায়গা থেকে গণপরিষদ নির্বাচন দেখতে চাই জাতীয় সংসদের পাশাপাশি। তো সেটার আগে নির্বাচন কেবলমাত্র নির্বাচনী জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এই মুহূর্তে একমাত্র দাবি নয়, মানে গণপরিষদ বা জাতীয় নির্বাচনের কথা বলছি, তার আগে আমরা দৃশ্যমান বিচার কার্যক্রম দেখতে চাই এবং যে ঐক্যমত সংস্কারের জুলাই সনদ, যেটাতে সবার স্বাক্ষর হওয়ার কথা, জনগণ দেখতে পাবে কোন রাজনৈতিক দল জনগণের রাষ্ট্রীয় সংস্কারের পক্ষে আছে বিপক্ষে আছে, সেই জুলাই সনদ আমরা নির্বাচনের আগে কার্যকর হিসেবে দেখতে চাই। যে জুলাই ঘোষণাপত্রের কথা উঠেছিল ছাত্রদের পক্ষ থেকে, সেটি আমরা বাস্তবায়ন দেখতে চাই দ্রুত সময়ের মধ্যে। আরেকটি বিষয় আপনারা খেয়াল করে থাকবেন, সাম্প্রতিক সময় ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি এবং বর্তমানে যে নাগরিক পার্টি হওয়ার পর থেকে যে আমাদের যারা নারী সদস্যবৃন্দ রয়েছে, খুবই স্পেসিফিক ভাবে তাদেরকে চিহ্নিত করে সাইবার জগতে নানা ধরনের অপপ্রচার চলছে, বুলিং চলছে এবং এক ধরনের হেনস্থার মধ্যে দিয়ে তাদেরকে যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিগত ফ্যাসিবাদী সরকার, তাদের কর্মী, তাদের যারা তাদের সাথে যারা যুক্ত রয়েছে নানাভাবে, সেই সকল মানুষরা এই কার্যক্রমে অনেক বেশি যুক্ত হচ্ছে। নারীদেরকে টার্গেট করা হচ্ছে পলিটিক্যাল স্ফিয়ারে, যাতে নারীরা রাজনৈতিক কাজে, দেশ গঠনের কাজে যুক্ত হতে না পারে, নিরুৎসাহিত করার জন্য এবং তাদেরকে একটা মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা এই তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আমরা মনে করি যে এটার জন্য যথাযথ ব্যবস্থা সরকারের জায়গা থেকে নেওয়া উচিত। সামাজিকভাবে আমাদের এই সকল নারী যে কোনো রাজনৈতিক দলে যারা ফ্যাসিবাদের বিপক্ষে ছিল, তাদের পক্ষে আমাদের জোরালো কণ্ঠস্বর রেজ করা উচিত এবং তাদের পক্ষে অবস্থান নেওয়া উচিত। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আপনি বলছিলেন যে নির্বাচনের জন্য আপনার মানসিকভাবে প্রস্তুত, এই যে 3 আসনে আপনাদের প্রার্থী দেওয়ার জন্য আপনারা এই পর্যন্ত কার্যক্রম শুরু করছেন কিনা, বা প্রার্থীর যে যোগ্যতা লাগে সেই বাছাই প্রক্রিয়া কবে শুরু? আমরা আমাদের রাজনৈতিক দল তো মাত্র আত্মপ্রকাশ করেছে, আমরা এখন নিবন্ধনের জন্য যে শর্তাবলী প্রণয়ন করতে হয় সেটাতে মনোযোগী হচ্ছে। এই নম্বরে আমাদের সাংগঠনিক বিস্তার কার্যক্রম যেটা আমরা সেটা রমজান মাসে কিছুটা শুরু করেছি, রোজার পরে পুরোদমে শুরু করবো এবং তারপরে মূলত আমরা এই বিষয়গুলো নিয়ে আসলে মন্তব্য করবো আমাদের দলের পক্ষ থেকে। আমার একটি প্রশ্ন আছে, এই পাশ থেকে একটু সার্জিস আলমের কাছে। আপনি একটি বক্তব্য দিয়েছিলেন যে শেখ হাসিনার বিচার ছাড়া নির্বাচনের কথা মুখে আনবেন না, এটি নিয়ে সমালোচনা করেছেন বিএনপি নেতারা। আপনারা কি আপনার ওই বক্তব্যটি আপনার দলগত ভাবে দিয়েছেন না আপনি ব্যক্তিগত ভাবে দিয়েছেন এবং আপনার দলের অবস্থানটা কি? দেখুন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানে যখন আমার হাজারের উপর মানুষকে এভাবে হত্যা করা হয়েছে, এখনো আমাদের মায়েরা বাবারা তাদের সন্তানের লাশ কোথায় দাফন করা হয়েছে, কোথায় আছে, এটা খুঁজে বেড়াচ্ছে। এবং সেই সময় পরিপ্রেক্ষিতটা এমন ছিল যে আমরা রায়েরবাজারে সেই কবরস্থানে গিয়েছি যেখানে শতাধিক লাশ বেওয়ারিশ ভাবে দাফন করা হয়েছে, অথচ তাদের প্রত্যেকেরই ওয়ারিশ রয়েছে। আমাদের সামনে 2 জন মা, শহীদের মা, অঝরে কান্না করছে।
আমরা আমাদের জায়গা থেকে ব্যক্তিগতভাবে আমাদের যদি ওইটুকু মানে অনুভূতি সহমর্মিতা থাকে, তাহলে যে কেউ বিবেকবান একজন মানুষ এটুকু দাবি করবে যে যেই খুনির নির্দেশে এত বড় একটি হত্যাকাণ্ড হলো 1971-এর পরে বাংলাদেশের ইতিহাসে, অন্তত ওই খুনির বিচারটা আমরা এই বাংলাদেশে দেখতে চাই। আমি শুধু আমার ওই শহীদের মা যে কথাটি বলেছেন, আমি সেই কথাটি আমার মুখ দিয়ে আপনাদের সামনে তুলে ধরেছি পুরো বাংলাদেশের কাছে। এটা শুধু ওই দুইজন শহীদের মায়ের কথা না, পুরো বাংলাদেশে এই অভ্যুত্থানে আহত সকল যোদ্ধা এবং শহীদ পরিবারের একই কথা। এবং এটি আসলে আমরা জানি না যে আমাদের যে রাজনৈতিক দলগুলো রয়েছে, নির্বাচন কেন্দ্রিক একটা শব্দ আসলে কেন তারা শুধু নির্বাচন পিছানোর ভয়টা করে, কেন শুধুমাত্র আমাদের মাথায় একটা নির্বাচন হবে, আমরা দ্রুততম সময়ের মধ্যে ক্ষমতা যাবো, এই চিন্তাটা কেন কাজ করে? বরং আমি মনে করি যে আমাদের প্রত্যেক রাজনৈতিক দল যারা রয়েছে তাদেরও অন্তর্বর্তীকালীন সরকার এবং সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগ সম্পর্কিত মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই বিষয়ে প্রত্যক্ষ পরোক্ষভাবে একটা চাপ দেওয়া উচিত যে আমরা তো আমাদের এই শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারীদের কাছে যেতে হবে, নির্বাচনের পূর্বেও তো যেতে হবে। তখন যেন আমরা বলতে পারি যে আমরা ঐক্যবদ্ধভাবে খুনি হাসিনার বিচার নিশ্চিত করে এসেছি, বাকিদের বিচারও নিশ্চিত হবে। এই সামগ্রিক বিষয়টি, এই চাপটি অনুভব মানে চাপটি তুলে ধরতে এবং এটার যে প্রয়োজনীয়তা এটি তুলে ধরতেই সেই কথাটি বলা। এটার সাথে সরাসরি নির্বাচনকে পিছিয়ে যাওয়ার যে সম্পর্ক দেখানো হচ্ছে, এটি কখনো সেভাবে সম্পর্কিত নয়। একটা ছোট প্রশ্ন, কিছুক্ষণ আগে ছাত্রদলের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়, সেখানে দর্শক বিশ্ববিদ্যালয়ের দেখুন, আমরা আমাদের জায়গা থেকে আমি আমার বক্তব্য এবং সেদিনও বলেছি যে সেখানে কিন্তু স্পেসিফিক পুরো ছাত্র দল মানে একটা দল হিসেবে এটা করেছে, এটা কিন্তু কথা বলি, বরং এটা বলা হয়েছে যে ছাত্র দলের একদম সেন্ট্রাল পোস্টে আহমেদ শাকিল যিনি আছেন, তিনি সেই জায়গায় ইচ্ছাকৃতভাবে এই বিব্রতকর এবং অস্বস্তিকর পরিস্থিতিটা তৈরি করেছেন। এবং আপনারা যে ভিডিওটা দেখেছেন যে এখানে একটা হাতাহাতির ঘটনা হয়েছে, কিন্তু আমি চলে আসার পর, তাহলে তাদের এরকম একটা ইনটেনশন ছিল বিধায় তারা সেখানে তারা যে হাতাহাতি করেছে, ওইখানে সবাই কিন্তু 4টা প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা ছিল এবং ওই ছাত্র দলের সেন্ট্রাল পোস্টে ব্যক্তি শাকিল তার সাথে যারা ছিল তারা কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা ছিল না, বেশিরভাগই স্থানীয় কিছু মানে যারা ওই যে সন্ত্রাসী এবং দুষ্কৃতিকারী ছেলেদের ছিল। এই দায় আমি কখনো আমার জায়গা থেকে পুরো ছাত্র দলকে দিয়ে না, কিন্তু তিনি যেহেতু ছাত্র দলের পোস্টে এবং তিনি এই ছাত্রদল নামক যে বাংলাদেশের যে প্রতিষ্ঠানটি রয়েছে, সংগঠনটি রয়েছে, এটিকে প্রশ্নবিদ্ধ করেছেন তার কাজের মধ্য দিয়ে, ছাত্র দলের অবশ্যই তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থাটি নেওয়া উচিত। অন্যথায় তাদের দলের যে নেতা কর্মী যারা রয়েছে, যারা কেন্দ্রীয় পোস্টে, তাদের উপরে যদি তাদের ওই নিয়ন্ত্রণটি নেই এবং তারা একটি তাদের ভিতরে শৃঙ্খলার যে পরিস্থিতি, এই বিষয়টিও তাদের যে কন্ট্রোলটি নেই, এটি কিন্তু প্রকাশ পায়। সেই জায়গায় আমার জায়গা থেকে স্পষ্ট অবস্থান থাকবে, এই দায় কখনো পুরো বাংলাদেশ ছাত্র দলের উপর নয়, বরং ব্যক্তি শাকিল যিনি ছাত্র দলের পোস্টে তার উপর। এই ক্ষেত্রে অবশ্যই যেহেতু তিনি কেন্দ্রীয় পোস্টে, তার বিরুদ্ধে ছাত্র দলের অবশ্যই একদম সবকিছু তদন্ত করে সুষ্ঠু যেন বায়াসটা হয়, তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থাটি নেওয়া উচিত। আপনাদের যদি আর কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা আহ্বায়ক আছেন। আমরা দেখি যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো আত্মপ্রকাশ করেছে আগামী নির্বাচন। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাদেরকে নিয়ে একটা জোরবদ্ধভাবে রাজনীতি করার বিষয় আলোচনা চলছে, আসলে ঘটনা কতটুকু সত্য? আপনারা আসলে নির্বাচন কেন্দ্রিক কোন জোটবদ্ধ হবেন কিনা সে বিষয়ে কি স্পষ্ট? আমরা এরকম বলেছি, এই প্রশ্নগুলো রিপিট না আসলে ভালো হয়, যে আমরা মাত্র আত্মপ্রকাশ করেছি এবং আমরা মূলত এখন নিজেদের সাংগঠনিক শক্তি বিস্তারেই মনোযোগী হচ্ছি। আমরা নিজেদের শক্তি পরীক্ষা করতে চাই, নিজেদের সক্ষমতার উপর দাঁড়াতে চাই এবং জোট বা প্রার্থী এগুলো আসলে আরো সময় লাগবে এই বিষয়ে আমাদের অবস্থান ব্যক্ত করতে। এখন নিজেদের কার্যক্রমে মনোযোগী। আচ্ছা, নির্বাচনের জানতে চাই, আপনারা বললেন, সাজেদ সাহেব যেটা বললেন যে নির্বাচনের সময় পেছানোর ব্যাপারে আপনারা কখনই স্পষ্ট করে এরকম কোনো কথা বলেন, কিন্তু আপনারা বলছেন যে গণপরিষদ যে নির্বাচন, এবং আপনারা যে জানেন যে গণপরিষদ মানে হচ্ছে আপনাদের গঠিত সংসদের সংবিধানের আমূল পরিবর্তন।
যে আমূল পরিবর্তন এবং গণপরিষদ নির্বাচন। এটি তো মানে স্পষ্ট যে এটি যদি আপনারা বাস্তবায়ন করতে চান সেক্ষেত্রে নির্বাচন কখনোই ডিসেম্বরে বা সর্বসাধারণ মধ্যে সম্ভব না। এই বিষয়টি কি বলবেন? আমার কাছে এটা মনে হয় না যে ডিসেম্বরে সম্ভব এটা গণপরিষদ নির্বাচন করতে। এটা মূলত রাজনৈতিক সদিচ্ছার উপর নির্ভর করবে, রাজনৈতিক ঐক্যমতের উপর নির্ভর করবে, এবং আমরা যদি সে ঐক্যমতে পৌঁছাতে পারি তাহলে আসলে আগামী সময়ের মধ্যেই গণপরিষদ জাতীয় সংসদ আমরা একসাথে করতেছি সেটি করা সম্ভব। তবে যে কোনো নির্বাচনে যাওয়ার আগে আমরা বারবার বলছি আমরা দৃশ্যমান বিচার কার্যক্রম এবং পাকিস্তানের যে জুলাই সনদ সেটা আসলে বাস্তবায়ন দেখতে চাই, আমাদের তারপরে নির্বাচনের দিকে এগোতে হবে। ভাই, গত এক সপ্তাহে জাতীয় নাগরিক পার্টি থেকে 3 জন পদত্যাগ করেছে, এর কারণ কি? আমাদের এখানে জাতীয় নাগরিক পার্টিতে গণঅধিকার থেকে 3 জন জয়েন করেছিল এবং আমরা আমাদের পাবলিশ করেছিলাম তাদের নামগুলা, কিন্তু আমরা কোনো অ্যাক্টিভিটিস তাদেরকে নেইনি। তাদেরকে বলেছিলাম যে আপনারা যখন পদত্যাগপত্র জমা দিবেন তখনই আমরা কাজ শুরু করতে পারবো। এর মধ্যেই তারা তাদের নিজেদের যে প্রিভিয়াস যে পলিটিক্যাল পার্টি সেটাতে তারা ব্যাক করে। তা আমরা এই ক্ষেত্রে মনে করি যে রাজনৈতিক যে অপরাপর দলগুলো রয়েছে যারা বিভিন্ন জায়গায় কমিটমেন্টের জায়গা থেকে যখন এইভাবে কাজ করবে তখন সততা অবলম্বন করা উচিত এবং 24-এর পরবর্তী যে রাজনৈতিক পরিমণ্ডলে যেভাবে নতুন ভাবে উদ্ভব হচ্ছে সেখানে রাজনৈতিক অসততা এবং বিশৃঙ্খলতা তৈরি না করার জন্য আমরা সকলকে অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, একটা কোশ্চেন ছিল, নূর তুমি কোশ্চেন করবে নাকি আমি যাবো? আপনি বলেছিলেন হচ্ছে স্বচ্ছল ব্যক্তিরা আপনাদেরকে সহযোগিতা করছে, এই স্বচ্ছল ব্যক্তিরা কারা? তাদেরকে কি আমরা আশ্বাস দিতে পারবো? এর সাথে আমি যাচ্ছি একটা নেই। আমরা দেখলাম যে এবার রমজানের গত বছর বিগত বছরের ভিতরে বাজেট খুবই ভালো, তবে তেলের মার্কেট এটা বন্ধ করতে সরকার, আপনি সরকারের আগে পার্টি ছিলেন, আপনার এদিকে বলছেন যে আপনার স্বচ্ছল ব্যক্তিদের কাছ থেকে আনটার করছেন, তেল ব্যবসায়ীদের কাছ থেকে আনটার করার কারণে কি আপনারা দ্রব্য মূল্য বা জ্বালানি তেল নিয়ে কোনো ধরনের বা আপনার পর্যটন নিয়ে কোনো ধরনের মন্তব্য করছেন না, বা এটার প্রতি কোনো ধরনের পদক্ষেপের আপনার কথা বলছেন না? ভাই সাথে আরেকটু একটা রাজনৈতিক দলের ততদিকে বড় যে সরকারের পৃষ্ঠপোষকতায় আপনারা এই কিংস পার্টিকে আবার আমরা সেনা প্রধান এবং ডক্টর সরকার প্রধান উপদেষ্টা দুজনকে দেখলাম যে নির্বাচন নিয়ে তারা এই বছরের মধ্যে একটা নির্বাচন দিতে চাচ্ছে। আপনাদের কথাটা অস্পষ্ট কেন? আপনারা পরিষ্কার করে বলেন এই বছর কি আপনারা নির্বাচন চাচ্ছেন নাকি চাচ্ছেন? আমরা কিন্তু নির্বাচনের সময়ের থেকেও আমরা প্রেক্ষাপটটার দিকে গুরুত্ব দিয়েছি। কোন প্রেক্ষাপটে একটা নির্বাচন আমরা নির্বাচনের দিকে যেতে পারি এই গণঅভ্যুত্থানের পরে। ফলে আমরা আসলে সরকার থেকে আমরা আমাদের জায়গা থেকে আমাদের দাবিটা জানাচ্ছি। এখন জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ কিন্তু আলাদা জিনিস। জুলাই ঘোষণাপত্র যেটা দাবি আমরা অনেক আগে করতেছি, ভবিষ্যতে বিভিন্ন সংস্কারের ধারাবাহিকতা থাকবে, রাজনৈতিক দলগুলোর সেই কমিটমেন্ট সংস্কার করবো, সেটাকে আমরা বলছি জুলাই সনদ। সময় থেকে আমরা ইন্টারভিউ করেছি, প্রেক্ষাপটটা গুরুত্বপূর্ণ। এই গণঅভ্যুত্থানের পরে গণঅভ্যুত্থানে মানুষ যে পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকে এসেছিল, ন্যায় বিচারের আকাঙ্ক্ষা থেকে এসেছিল। সংস্কার পরিবর্তনের কমিটমেন্ট, সেগুলোর মধ্য দিয়ে যেটা আমরা নির্বাচনে দিয়ে যাই, এবং এটি আমার মনে হয় আমরা খুব স্পষ্টভাবেই বলেছি। দ্বিতীয়ত হচ্ছে এখানে যে আর্থিক জায়গা নিয়ে কথা বলা হচ্ছে, আমরা বাংলাদেশে রাজনৈতিক সংস্কৃতিতে আমরা চাই এই পরিবর্তনটা আসুক, যে তারা আর্থিকভাবে সহায়তা করা হচ্ছে, কোন খাতে
সেটা ব্যয় হচ্ছে। এই সংস্কৃতিটা রাজনৈতিক দলগুলোর মধ্যে আসুক, এই সংস্কারটাও আসুক রাজনৈতিক দলগুলোর ভিতরে, আমাদের জায়গা থেকে আমরা এটা দাবি করছি। এককভাবে এই সংস্কৃতি কিন্তু আমাদের পক্ষে দেওয়া করা সম্ভব নয়। আমাদেরকে কারা সহযোগিতা করতেছে ঠিকভাবে আমরা যদি তাদের নাম প্রকাশ করি, তাদের কোন ধরনের প্রতি স্বীকার হবে না, সেই নিশ্চয়তা সরকার থেকে দিতে হবে। আসলে সেই কালচারটা আসলে বাংলাদেশে এখনো তৈরি করা যায় না, কিন্তু আমরা চাই সেই কালচারটা হোক এবং সকল রাজনৈতিক দলই সেই সংস্কৃতি গ্রহণ করুক। দ্রব্যমূল্য নিয়ে এখানে আমার মনে হয় যে আমার সাথে যারা আছেন তারা এর আগে থেকে নাগরিক কমিটি আন্দোলনের জায়গা থেকে বারবার বলেছে এবং গতকাল আমরা ইফতার প্রোগ্রামে বলেছি দ্রব্যমূল্য, তেলের দাম এবং ঈদের বাজার যাতে নিয়ন্ত্রণে থাকে। আমরা যেসব অলিগার্ড ছিল বাংলাদেশে, যারা দুর্নীতিবাজ লুটেরা ব্যবসায়িক শ্রেণী ছিল, আমরা কখনোই তাদেরকে সমর্থন করি না, করবো না। এবং আমরা মূলত যারা দেশপ্রেমিক, যারা দেশকে নতুন ভাবে করতে চায়, ছাত্রদের এই নতুন উদ্যোগকে সমর্থন করছে, যে সব মানুষরা রয়েছে সকল সমাজে, তাদের থেকে আমরা সহযোগিতা চাচ্ছি। সাধারণ মানুষের কাছ থেকে আমরা সহযোগিতা চাচ্ছি, চাবো। আমরা রিক্সাওয়ালা থেকে শুরু করে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের কাছে যাব আর্থিক সহায়তার জন্য। কারণ আমরা মনে করি এটা জনগণের দল এনসিপি এবং জনগণের অর্থতেই এটি আসলে পরিচালিত হবে। এবং আমরা আমাদের একটা ফিনান্সিয়াল পলিসি টিম গঠন হয়েছে, তারা আমাদের যে ডায়াসপোরা টিম আছে, আরো দেশেরও বিভিন্ন অর্থনৈতিক তাদের সাথে আমরা কথা বলছি একটা পলিটিক্যাল ফিনান্সিয়াল পলিসি ডেভেলপ করার জন্য, এবং সেই অনুযায়ী রাজনৈতিক দল নতুন দল পরিচালিত হতে পারে, সেটা হয়তো আপনাদের সামনে আমরা পরবর্তীতে উপস্থাপন করব। কারণ দিন শেষে একটি রাজনৈতিক দলের ভোট টার্গেট থাকে হলো ভোট দিয়ে। জুলাই যে অভ্যুত্থানটা হয়েছে সেখানে আপনারা হচ্ছেন অভিভাবক, সেটা অভিভাবক আপনারা। এই যে গত মঙ্গলবার দিন রাতের বেলা যে ঘটনাটি ঘটলো, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে এই যে বিভিন্ন বাসায় যে আওয়ামী লীগের দোষর, সেখানে প্রচুর পরিমাণ অর্থ লুকিয়ে রাখা হয়েছে, এই বিষয়গুলো বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া তারা যে কি অভিযান পরিচালনা করছে, সেই ক্ষেত্রে জুলাই অভ্যুত্থানের নাম খারাপ হচ্ছে এবং খারাপ হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম। আপনারা এই বিষয়ে কোন সুস্পষ্ট বার্তা দিবেন কিনা? এখানে কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আগের জায়গায় নেই, সেখান থেকে একটি ছাত্র সংগঠন নিয়েছে একটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি থেকে রাজনৈতিক দল তুলেছে বলে বৈষম্যবিরোধী বা সমন্বয়ের যে পরিচয়, সেই পরিচয়টা কিন্তু এখন আর এক্সিস্ট করে না। সেই ফলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের এটা থাকবে যে এই পরিচয় ব্যবহার করে যদি উপকরণ করে তারা আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। আর আমাদের তো দল তারুণ্যকে আমরা শক্তি মনে করছি, আমরা মনে করি যে তারুণ্যের উপর বাংলাদেশের মানুষের সেই আস্থাটা আছে। বাংলাদেশের মানুষ নতুন নেতৃত্ব, তারুণ নেতৃত্ব দেখতে চায়। তবে এরকম তার মানে এই না যে আমাদের দলে শুধু তরুণরাই থাকবে। আমরা তরুণরা যারা আমরা সংগঠিত ছিলাম আন্দোলনের মাধ্যমে, আমরা আন্দোলন পরবর্তী সময় আমরা এক হতে পেরেছি, তারা আমরা এই দলটার যাত্রা শুরু করেছি। এবং আমাদের যাত্রার পথে আসলে সমাজের নানা শ্রেণী পেশার নানা বয়সের মানুষরা এসে যুক্ত হবে, তাদের জন্য সেই সুযোগটি থাকবে, সেই স্পেসটি থাকবে। এবং আমরা মূলত আমাদের যে পরবর্তী সাংগঠনিক কার্যক্রম, সেখানে মূলত আমরা
আগ্রহী হব, মনোযোগী হব, গ্রাম পর্যায়ে, তৃণমূল পর্যায়ে যারা আমাদের থেকে বয়স্ক আছে তাদের সাথে মিথস্ক্রিয়া করা, তাদের সাথে আলোচনা করা, তাদেরকে দলে টানার এবং আমরা খুব শীঘ্রই খুব দ্রুত সময়ের মধ্যে একটা উপদেষ্টা পরিষদ গঠন করব এনসিপির পক্ষ থেকে, যেখানে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার যারা সিনিয়র সিটিজেন রয়েছে তারা আসলে যুক্ত হবেন এবং এই রাজনৈতিক দলে কার্যক্রমে আমাদেরকে সহায়তা করবেন।